আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মেধাপদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো, মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধাপদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে। মেধা বলল, কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্মা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। ইজান সামনে দাঁড়িয়ে আছে, সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝেছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল, 15। মেধা জানে পদ্মের বয়স। ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি কেন ইজানের মতো তেরাকে বিয়ে করেছো? ও তো ঠিক ওই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লিখে আছে তাই হবে। মেধা একটা ইনজেকশন বের করলো, পদ্মর থেকে রক্ত নিবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে হেসে বলল, কিছু করবো না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটা সুই তার শরীরে ফুটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে হেসে বলল, আরে এখানে আসো, কিছু করবো না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নিবেন। মেধা বলল, এটুকু সুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরো কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনোই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে বেড়ে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে বলল, আমি তোর বউয়ের সাথে পারছি না, আর আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখবো কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কিনা। ইজান বুঝলো ব্যাপারটা, পদ্মকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। তারপর মেধার সামনে নিয়ে আসলো। পদ্ম ভয়ে ইজানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটপট করছে। ব্লাড নেওয়ার সময় সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরও একটা ইনজেকশনে ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজান পদ্মকে বেডে শুয়ে দিল। মেধা ইজানের কাঁধে হাত দিয়ে বলল, শোন ইজান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বুঝজ্ঞান হয়নি। কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইজান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? মেধা বলল, কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। ইজান বলল, সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না যে আমি বিয়ে করেছি, যার জন্য পদ্মকেও ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়ে এসেছে। ইজান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইজান পদ্মকে দুপুরে খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজানও তার পাশে শুয়ে পড়লো। পদ্ম ইজানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজান পদ্মের দিকে তাকালো। ইজান বলল, তুমি হাসছো কেন? পদ্ম বলল, না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। ইজান বলল, তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? পদ্ম বলল, কেন চাইবো না। ইজান বলল, আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। পদ্ম বলল, ভালোবাসা দেখতে হলে বুঝি সুস্থ হওয়া লাগে? ইজান বলল, হ্যাঁ, তুমি তো এখন অনেক ছোট। পদ্ম বলল, জি না, আমি এখন বড় হয়েছি। ইজান আর কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলাপি পেঁচ লাগিয়ে কথা বলে। ইজান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা সবসময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো। তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজানও পদ্মের সাথে বসলো। ইজান বলল, কি হয়েছে তোমার, উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিক রেখে বলল, সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজান পদ্মের কানে হালকা করে তার উষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্মা বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইজান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বক্ষে চেপে ধরলো। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি লজ্জা পাবে না, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার, পদ্ম ফুল। ইজান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইজান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট পদ্মকে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই পদ্মর রিপোর্ট দেখার পর বুঝেছে, কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইজান মেধাকে বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? ইজান বলল, বাসায় দিব, সমস্যা নেই, এরপর সবকিছু আমি হ্যান্ডেল করতে পারবো। মেধা বলল, আচ্ছা তাহলে তো ভালোই, ঠিক আছে। শুন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবে। ইজান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। তারপর বলল, সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। তারপর বলল, বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই, তোর বউকে কি কেউ নিয়ে যাবে নাকি? ইজান বলল, আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে।
পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হিলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো, তোমার কি বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ালো, মনে হচ্ছে কথা বলার শক্তি নাই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে, তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজান স্যালাইন নিয়ে আসলো, পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করতে লাগলো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, আর তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘোরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘোরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্মও মেধাকে অনেক সম্মান করে। আর ইজানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধার অবদান বেশি, কারণ সেই পদ্মকে বুঝায় আর বলে কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরো জার্নিতে ইজান তার পাশে ছিল, নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে, সকালের নাস্তা বানাচ্ছে। ইজান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মর কাছে আসলো, পরোটা বানাচ্ছে সে। ইজান পদ্মর দিকে দাঁড়ালো, তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? পদ্ম বলল, কেন, নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? ইজান বলল, তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না, সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? পদ্ম বলল, তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? ইজান বলল, না এটা হবে না, যতক্ষণ না আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমাকে পাই। পদ্ম বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ইজান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজান আর পদ্ম একসাথে নাস্তা করে ইজান হসপিটালে চলে গেল। ইদানিং ইজান বেশি ফাঁকি দিচ্ছে, মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সায়না আসে। সায়না বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজানের মনে হয়, কারণ সে ইজানকে সরি বলেছে আর সেসব নিয়ে কথা বলে না আজকাল। সায়না ইজানকে দেখে মুচকি হাসি দিল, তারপর বলল, কেমন আছেন? ইজান বলল, ভালো। সায়না বলল, আপনি কি আমার সাথে কথা বলতে এখনো আনইজি ফিল করছেন? ইজান বলল, না, আপনার আনইজি ফিল করার দরকার মনে হয়। সায়না বলল, কেন কেন? ইজান বলল, কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সায়না বুঝলো ইজান তাকে অপমান করছে, তাও সে মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমান সুদ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। সায়না বলল, আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজানের কোনো হেলদুল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সায়নার দিকে তাকিয়ে আছে। ইজান বলল, পরিচিত হয়ে অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সায়নার কষ্ট হচ্ছে, কিন্তু ইজানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইজানকে কতগুলো কথা শোনাতে। সায়না বলল, গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? ইজান বলল, চমক আসছে সবার জন্য। সায়না বলল, কিসের চমক? ইজান বলল, সেটা পরেই দেখতে পারবেন। সায়না বলল, তাহলে আমি উঠি। এই বলে সায়না চলে গেল। ইজান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সায়নার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজান একটু ফ্রি হয় তখন ওই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছেই রাখে, কারণ ইজান ঘন ঘন কল দেয়। ইজানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কি করছে একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ইজান কল রিসিভ করলো। ইজান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি। সে তো ভয় পেয়ে গিয়েছিল। ইজান বলল, তখন যে কল দিলাম ধরনি কেন? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেয়ে গেল। তারপর বলল, আমি গোসল করতে গিয়েছিলাম। ইজান বলল, এত দেরি কেন? বাসায় তো একা একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও? তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইজানের কথা শুনে পদ্মর মুখটা কুঁচকে ফেললো। তারপর বলল, আর করবো না দেরি করে গোসল, সত্যি? ইজান বলল, আচ্ছা বাদ দাও, খেয়েছো? পদ্ম বলল, না খাইনি এখনো, আপনি খেয়েছেন? ইজান বলল, জি ম্যাডাম খেয়েছি, খাবার খেয়ে নিও। পদ্ম বলল, আচ্ছা। ইজান শান্ত গলায় বলল, আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। তারপর বলল, কেন? ইজান বলল, তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। পদ্ম বলল, আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? ইজান বলল, আমি সন্ধ্যায় আসবো। ইজান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্মও তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল। তবে কুচি ঠিক করে হয়নি, কারণ সে শাড়ি পরতে পারে না ঠিকভাবে। কেমন জানি লাগছে তাকে। আয়নায় সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপাশে কিছু চুল বের করলো, যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া পছন্দ করে না সে, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইজান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠলো। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইজান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজান উঠে দাঁড়ালো। ইজান তার হাতে
গালে স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। ইজান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি? ইজান বলল, না না, সেসব চিন্তা নেই, আজ চলো আমার সাথে। তারপর ইজান আর পদ্ম বেরিয়ে আসলো। ইজান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটু সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ, সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ দেখেনি কখনো। ভয়ে ইজানের হাত চেপে ধরেছে। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে, মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাহিরে যাওয়ার কথা মুখ ফুটে বলেনি ইজানকে। আর ইজানও তো মহাব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। যখন ও স্কুলে যেত তখন এদের স্কুলের সামনে একজন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠলো। ইজান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামালেন কেন? ইজান বলল, এখান থেকেই ডিনার করে বাসায় যাব। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? ইজান বলল, পরে খাওয়া যাবে, এখন নামও, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজান ডিনার করে বাসায় চলে আসলো। ইজান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখন ইজান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো আলোটা জ্বলছে। কিন্তু ইজান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্মও সেখানে গেল। ইজান পদ্মের উপস্থিতি বুঝতে পারলো। ইজান বলল, আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজান কি বললো। তারপর বলল, মানে কি বলবো আমি? ইজান বলল, একটা ধন্যবাদও তো দিলে না। ইজান মুখটা সামনে রেখে কথাগুলো বলল। পদ্ম বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে হঠাৎ। পদ্ম বলল, কি? ইজান বলল, ডাক্তার সাহেব বললে যে। পদ্ম বলল, ভালোবেসে বলেছি। ইজান যেন 7 আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ইজান বলল, ভালোবাসা কবে থেকে? পদ্ম বলল, বিয়ের আগে থেকে। ইজান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। ইজান বলল, বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে হেসে বলল, হ্যাঁ দেখেছি। ইজান গিলের সাথে ঠেস দিয়েছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার উষ্ঠ পদ্মের উষ্ঠে ছুঁয়ে দিল। আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইজান পদ্মকে উদ্দেশ্য করে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে, বুঝছো? তো আজকের পর্বটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।